হ্যালো ফ্রেন্ডস, তোমাদের প্রত্যেককে আরো একবার স্বাগত জানাই বেঙ্গলি নলেজ একাডেমি ইউটিউব চ্যানেলে। দেখো, আজকে তোমাদের কিন্তু অঙ্কের 21 নম্বর ক্লাস হতে চলেছে। এর আগের 20টা ক্লাস কিন্তু আমরা অলরেডি কমপ্লিট করিয়ে দিয়েছি। তো যারা যারা সেই ক্লাসগুলো দেখোনি, আমি প্রত্যেককে বলবো অবশ্যই কিন্তু চ্যানেলে যাবে, সেখানে গিয়ে প্রিভিয়াস ক্লাসগুলো কিন্তু দেখে নিও। কারণ এই ক্লাসগুলো তোমাদের প্রত্যেকটা কিন্তু আপকামিং যে এক্সামগুলো রয়েছে, যেমন তোমাদের আপকামিং ডাব্লিউবি কনস্টেবল রয়েছে, কেপি কনস্টেবল রয়েছে, জেল পুলিশ রয়েছে, ক্লার্কশিপ, প্রত্যেকটা এক্সামের জন্যই কিন্তু খুব গুরুত্বপূর্ণ হবে। এবং তোমরা খুব ভালো করেই জানো যে আমরা যে ক্লাসগুলো করাই সেই ক্লাসগুলো থেকে অনেক প্রশ্ন কিন্তু পরীক্ষায় হুবহু চলে আসে। তো সেই জন্য অবশ্যই প্রত্যেকদিন কাজগুলো করো, কেমন? চলো আমরা যে ক্লাসটা শুরু করি তার আগে তোমাদের সামনে প্রত্যেকেই রয়েছে, দেখো ডাব্লিউবিপি টার্গেট করে তোমাদের কিন্তু একটা ব্যাচ আমরা লঞ্চ করে দিয়েছি অলরেডি। সেই ব্যাচে তোমাদের কিন্তু একটা সুবর্ণ সুযোগ অ্যাডমিশন নেওয়ার, কারণ প্রথম 100 জনের জন্য থাকবে কিন্তু 30% ডিসকাউন্ট। তোমরা এই ক্লাসে কি কি পাবে সেটা একটু দেখে নাও। লাইভ এবং তার সঙ্গে রেকর্ডেড ক্লাস পাবে। তার সঙ্গে তোমরা প্রিলি থেকে একদম মেন্স পর্যন্ত কিন্তু একবারে পড়াশোনা করতে পারবে। এবং সব থেকে বড় কথা, একদম নমিনাল ফিস এবং মান্থলি কোনো টাকা না, একবার তুমি পেমেন্ট করবে এবং পুরোটা একদম মেন্স পর্যন্ত অধ্যায় ভিত্তিক এ টু জেড ক্লাসগুলো করতে পারবে। দেখো, এর আগে আমরা কেপি প্রিলিতেও কিন্তু আমাদের ব্যাচ ছিল, আমাদের নোটস ছিল, সেখানে কিন্তু আমরা 90% কমন দিয়েছি। এটা কিন্তু শুধু মুখে বলা হচ্ছে না, তোমরা আমাদের যদি টেলিগ্রাম চ্যানেলে গিয়ে যুক্ত হয়ে যাও, সেখানে কিন্তু দেখতে পাবে, কেমন? তোমরা জাস্ট এই ব্যাচ জয়েন করার জন্য কি করতে হবে, জাস্ট হোয়াটসঅ্যাপ করতে হবে 7029603518। প্রত্যেককে বলছি, এবার যদি তোমাদের দরকার হয়, একটা ড্রেস মনে হয় একটা ড্রেস আমাকে পড়তে হবে, তাহলে অবশ্যই কিন্তু ক্লাসগুলো মন দিয়ে করে এবং আমাদের পেড ব্যাচে যুক্ত হয়ে যাবে, কেমন? চলো প্রথম প্রশ্ন দিয়ে আজকে আমরা শুরু করব। তো ফার্স্ট প্রশ্ন তোমাদের সামনে রয়েছে, দেখো ভালো করে একটু। একজন ব্যাটসম্যান তার 12তম ইনিংসে 120 রান করায় গড় রান 5 বৃদ্ধি পেয়েছে। 12তম ইনিংসের পর তার গড় রান কত হয়েছে? এই সেম অঙ্ক আগের দিন একটা করিয়ে দিয়েছি। তো আজকে আশা করছি এই অঙ্কটা নিজেরাই পারবে। যদি না পারো, আমি তো রয়েছি নাকি, চেষ্টা করবে প্রত্যেকে নিজে করার। ভালো করে বুঝবে, এই যে 12তম ইনিংসে সে রান করেছে কত না 120 রান করেছে, যার ফলে কিন্তু তার 5 রান প্লাস হয়েছে। কি হয়েছে? গড়ে বৃদ্ধি পেয়েছে। খুব ভালো করে বুঝতে হবে, গড় রান 5 বৃদ্ধি পেয়েছে, শুধু বৃদ্ধি পায়নি। এবার দেখো, গড় রান 5 বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে এই 12টা ওভারে 5 5 করে বৃদ্ধি পেয়েছে। কি বললাম বুঝতে পারলে? তো 12টা ওভারে যদি 5 রান করে বৃদ্ধি পায়, তাহলে টোটাল কত বৃদ্ধি পাচ্ছে? 60 বৃদ্ধি পাচ্ছে। ওকে, তাহলে সেই ওভারে ও রান করেছিল কত? 60 রান। কারণ টোটাল তো সে করেছিল 120 রান সেই ওভারটায়, 12তম ওভারে। তাহলে 60 রান যদি তার আগেকার গড় মেনটেন করে আনতে হয়, তাহলে সে অবভিয়াসলি সেই ওভারে 60 রান তার গড় রান। বুঝতে পারছো? মানে 60 গড় রয়েছে এবং 5 5 5 5 করে বৃদ্ধি পাইয়ে আরো 60 এক্সট্রা করে দিয়েছে। তাহলে যদি টোটাল তার গড় 60 হয়ে থাকে এবং বলছে দেখো 12তম ইনিংসের পরে তার কত রান হলো, তো 12তম ইনিংসে যদি সে 60 করে থাকে, তাহলে অ্যাকচুয়াল তার 60 গড় প্লাস 5 বেড়ে গেল, কত হয়ে গেল টোটাল? 65। তো অপশন কোথায় আছে গো? অপশন কিন্তু ডি তে রয়েছে। আশা করছি ক্লিয়ার হয়েছে। নেক্সট প্রশ্ন দিকে যাবো। আচ্ছা, পরবর্তী প্রশ্নটা খুব সুন্দর একটা প্রশ্ন। বলছে একটি ট্রেন পি স্টেশন থেকে কিউ স্টেশন 4 ঘন্টায় এবং অপর একটি ট্রেন কিউ স্টেশন থেকে পি স্টেশনে 8 ঘন্টা অতিক্রম করছে। তারা একই সময়ে স্টেশন দুটি থেকে পরস্পরের দিকে যাত্রা করলে কত সময় পর তারা দেখা করবে বা মিলিত হবে? ঠিক আছে, ধরে নাও এখানে একটা স্টেশন পি আছে, এখানে একটা স্টেশন আছে কিউ। ওকে, এইখান থেকে প্রথম ট্রেনটার এখান থেকে এই 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 যে পুরোটা যেতে তার সময় লাগছে কত না 4 আওয়ার। ক্লিয়ার? এবং আর একটা ট্রেন আছে, তার কিন্তু এই পুরোটা আসতে সময় লাগছে 8 আওয়ার। দুজন একই সময় স্টার্ট করেছে। আচ্ছা, প্রথমত আমরা একটা দেখবো যে ধরে নিই এটা কি বলছে, পি স্টেশন। তো আচ্ছা, ধরে নিই ট্রেনটা পি আর কিউ। ওকে, স্টেশনের নামও পি, ট্রেনের নামও পি, ধরে নাও তুমি। তো এখানে পি ট্রেন কিউ ট্রেন আছে, তাদের যে সময়, একজনের লাগছে 4 ঘন্টা, একজনের লাগছে কত না এখানে 8 ঘন্টা। ক্লিয়ার? এটা হচ্ছে তাদের কি, এটা সময়। আচ্ছা, সময়ের সঙ্গে গতিবেগ মানে উল্টো হয়। মানে ধরে নাও কারোর যদি সময় থাকে 4 ঘন্টা, তার গতিবেগ, এবং ধরো আরেকজনের সময় রয়েছে 8 ঘন্টা, তাহলে এটা কি হয়? চেঞ্জ হয়ে যায়। মানে এর গতিবেগ হয়ে যাবে 8 কিলোমিটার পার ঘন্টা, এর হয়ে যাবে 4 কিলোমিটার পার ঘন্টা, উল্টে যায়। ঠিক আছে, এটা হচ্ছে নিয়ম, কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, সেই হিসাবে যদি আমি এখানটায় করি, তাহলে ভালো করে বুঝবে এদের গতিবেগটা কি হবে। এর হবে 8 কিমি পার আওয়ার, এর হবে 4 কিমি পার আওয়ার। এটা কি গতিবেগ? ক্লিয়ার আছে গতিবেগ এটা? এইবার দেখবো বাকি কাজটা কি বলছে, দেখো। এবার মোট যে দূরত্ব, এই যে এইখান থেকে এইটার যে দূরত্ব, সেটা আমরা জানি না। ভালো করে বুঝবে, দূরত্বর ফর্মুলা আমরা জানি যে টোটাল যে মানে গতিবেগ এবং টোটাল যে সময়, সেই দুটোকে গুণ করলে আমরা গতিবেগ পাই। তো এই দুটোকে গুণ করলেও দেখো 32 আসে, আবার এই দুটোকে গুণ করলেও 32 আসে। তো সেমই যখন আসে টোটাল দূরত্ব, তো আমি বলতেই পারবো টোটাল ডিস্টেন্স কত। প্রত্যেকে বলো কত? 32। ক্লিয়ার আছে? এবার বলছে দেখো,
কত সময়ে পরস্পর পরস্পরের মিলিত হবে। ভালো করে বুঝবে এখানটা একটা জিনিস, খুব ঠান্ডা মাথায় বোঝা আছে। এরা কিন্তু দেখো তুমি, একজন যাচ্ছে এই দিকে, একজন আসছে এই দিকে, মানে পরস্পর এই রকম আসছে এই রকম। আমি বলেছিলাম যখনই পরস্পর এই রকম দেখতে পাবে তখন রিলেটিভ স্পিড কি করতে হবে, এদের যোগ করতে হবে। ওকে, তো একজনের স্পিড দেখো তুমি এখানে রয়েছে 8, একজনের রয়েছে 4, দুটোকে যোগ করে দিলে 12। এবার সময় চেয়েছে, সময়ের ফর্মুলা আমরা জানি, টোটাল দূরত্ব বাই গতিবেগ। তো গতিবেগ কি হবে, এই দুটো যোগফল হয়ে যাবে, 8 আর 4 12। তো 32 কে 12 দিয়ে ভাগ করে দাও, কত আসবে, 2 ঘন্টা 40 মিনিট। ঠিক আছে, 2 ঘন্টা। আচ্ছা, এটা পয়েন্ট ভেবো না তুমি, 2 ঘন্টা 40 মিনিট ভাবো। ঠিক আছে, অপশন এ, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার আছে, বুঝতে পেরেছো প্রত্যেকে? চলো পরবর্তী প্রশ্ন। আচ্ছা, নেক্সট প্রশ্ন খুব মজার একটা প্রশ্ন। একটি বাদর 10 মিটার দৈর্ঘ্যের বা যাই বলো না কেন একটি তৈলাক্ত বাঁশে ওঠার চেষ্টা করছিল। ধরে নাও এখানে একটা বাঁশ আছে, যে বাঁশটার দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার, এটা পুরোটা 10 মিটার। ক্লিয়ার? এবার বলছে দেখো, সে প্রথম মিনিটে 2 মিটার উঠছে এবং পরবর্তী মিনিটে সে কি করছে, 1 মিটার নেমে যাচ্ছে। তো ফার্স্ট মিনিট সে কি করলো, সোজা উঠলো, উঠে 2 মিটার অব্দি গেল, 2 মিটার। এবং দ্বিতীয় মিনিটে এখান থেকে সে আবার পিছলে এই অবধি এসে 1 মিটারে পড়ে গেল। এটা কি 1 মিটার, 1 মিটার। আশা করি দেখতে পাচ্ছ তোমরা, একটু ছোট হচ্ছে হয়তো। এবার ভালো করে তুমি ঠান্ডা মাথায় চিন্তা করো, তাহলে এই যে টোটাল 2 মিনিট বা 2 মিনিট যেটা হলো, সেই 2 মিনিটে সে অ্যাকচুয়াল উঠলো কতটা। ফার্স্ট অফ অল সে উঠে গেছিল 2 মিটার, বাট সে তো পরে আবার 1 মিটার নেমে গেল, তাহলে নিচ থেকে সে টোটাল উঠলো কিন্তু 1 মিটার এই 2 মিনিটে। ঠিক আছে, এই 2 মিনিট সময়ে সে 1 মিটার দূরত্ব অতিক্রম করছে। এইবার অনেকে কি করবে, যখন এই জিনিসটা দেখবে সে কি করবে বলতো, সে লিখবে 2 মিটার দূরত্ব সে সরি সরি 1 মিটার দূরত্ব সে 2 মিনিটে অতিক্রম করবে, 10 মিটার যেহেতু টোটাল, তাহলে কত হবে, 20 মিনিট। এটা উত্তর করে চলে আসবে অপশন বি। কিন্তু না, এটা একদম ভুল। কেন ভুল, ভালো করে বোঝো। লাস্ট বার যখন সে 2 মিটারের লাফ দেবে, এই যে লাস্ট বার যখন সে 2 মিটার ওঠার চেষ্টা করলো, এই উঠে গেল, সে আবার কেন তখন পিছলে পড়ে যাবে, তার তো আর পিছলানোর দরকার নেই, সে তো তার আলটিমেট গোল পেয়ে গেছে, সেখান থেকে সে ফিরে আসবে কেন, সে এই অবধি চলে যদি যায় তাহলে আবার কেন নামতে যাবে, আর নামবে না, সে তো এই অবধি পৌঁছেই গেছে। লাস্ট বারের ক্ষেত্রে কিন্তু এই যে জিনিসটা ওঠা এবং নামা, এই জিনিসটা হয় না। যার জন্য কি আছে দেখো, বলছে সে প্রথম 2 মিনিট মানে 2 মিটার সে উঠছে, ওই জন্য আমাকে টোটাল থেকে 2 মিটার বাদ দিয়ে কাজ করতে হবে। টোটাল আছে আমার 10 মিটার, সেখান থেকে 2 মিটার বাদ দেবো, এবার থাকছে 8 মিটার। ভালো করে বুঝো এবার, এবার বোঝো। ঠিক আছে, এইখানটা এবার বোঝার জিনিস আছে। কি জিনিস, দেখো এই 1 মিটার দূরত্ব সে উঠছে 2 মিনিটে, তাহলে 8 মিটার দূরত্ব সে কত মিনিটে উঠবে গো, 16 মিনিটে উঠবে। এবং পরবর্তী যে মিনিট, সেই মিনিটে সে কি করবে, টুক করে একটা লাফ দেবে এবং 2 মিটার আরো উঠে যাবে, 1 মিনিটের মধ্যে আরো 2 মিটার উঠে যাবে। ক্লিয়ার আছে? তাহলে এর সঙ্গে আরো +2 হয়ে যেত, তাহলেই হয়ে গেল। তাহলে আমরা বুঝলাম যে 10 মিটার সে উঠতে 17 মিনিট সময় নেবে। কোথায় আছে গো, অপশন এ তে রয়েছে। ঠিক আছে, বি হবে না, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন, পরবর্তী প্রশ্ন দিকে। 11টি সংখ্যার গড় 10.9। ওকে, যদি প্রথম 6টি সংখ্যার গড় হয় 10.5 এবং শেষ 6টি সংখ্যার গড় যদি আমাদের 11.4 হয়ে থাকে, তাহলে আমাকে কি বলেছে দেখো, ষষ্ঠ সংখ্যাটি কত আমাকে ফাইন্ড আউট করতে হবে। ক্লিয়ার আছে? এবার দেখো ভালো করে বুঝবে, মোট আগে আমি দেখে নি কত আছে, 11টা সংখ্যা, গড় আছে কত, 10.9 করে। তো এইটা যদি আমি করি তাহলে কত আসবে, আমার আসবে কিন্তু 119.9। ওকে, এটা আমার টোটালটা, বুঝতে পেরেছো, টোটাল 11টা সংখ্যার যোগফল। আচ্ছা, প্রথম 6টা সংখ্যার গড় যদি 10.6 হয়, প্রথম 6টা সংখ্যার, তাহলে যোগফল কত হবে গো, যদি আমি 6 কে 10.5 দিয়ে যদি গুণ করে দিই, কত আসবে প্রত্যেকে বলো, এটা কিন্তু আসবে 63। কি বললাম, 63 আসবে। হয়ে গেল এই অবধি। আচ্ছা, এবার শেষ 6টা সংখ্যার গড় আমায় কথা বলেছে 11.4 বলেছে। কি বলেছে, 11.4 বলেছে। তাহলে এইটা যদি করি কত আসবে গো, এটা আসবে কিন্তু 68.4। ওকে, তো এই দুটোকে এবার আমাকে যোগ করতে হবে। ওকে, 68.4 এবং 63কে যদি আমি যোগ করে দিই, আসবে আমার 131.4 আসলো। ঠিক আছে, এবার ভালো করে তুমি ঠান্ডা মাথায় চিন্তা করে দেখবে। হ্যাঁ, এটা আছে মোটের যোগফল, এটা এই দুটোর মানে প্রথম 6 শেষ 6টা যোগফল। এই দুটোকে জাস্ট বিয়োগ করে দাও, উত্তর চলে এসছে। এই দুটোকে বিয়োগ করে দিলেই উত্তর আমার চলে আসবে নাকি। তাহলে এই দুটোকে বিয়োগ করলে আসবে 11.5। কোথায় আছে গো, অপশন সি তে, অপশন সি তে। ক্লিয়ার আছে? চলো পরবর্তী প্রশ্ন দিকে যাব। আচ্ছা, নেক্সট প্রশ্নটা দেখবো কি বলেছে। নেক্সট প্রশ্নে আমাকে বলেছে, একজন পুরুষ বা দুজন মহিলা বা 3জন বালক একটি কাজ 121 দিনে করতে পারে। খুব ভালো করে ঠান্ডা মাথায় চিন্তা করবে। আমার কথা হচ্ছে যে একজন ম্যান এর যা ক্ষমতা, দুজন ফিমেল বা মহিলা তাই ক্ষমতা, এবং 3জন বালক বা বয়ের তাই ক্ষমতা। বুঝতে পেরেছো জিনিসটা, সম্পর্কটা বুঝে গেছো?
প্রত্যেকে 121 দিন করে কাজ করতে পারে, তাই ওটাকে আমি নিলাম না। প্রত্যেকের মধ্যে যদি সেম সেম জিনিস থাকে আলটিমেট তো কেটে যাবে, তাই ওটাকে নিয়ে লাভ নেই। ঠিক আছে, এইবার আমাকে বলেছে দেখো একজন পুরুষ, একজন মহিলা ও একজন বালক একত্রে ওই কাজটি কতদিনে করবে। যখনই এই ধরনের অঙ্ক থাকবে সবসময় তোমাকে ফার্স্ট যে কাজ করতে হবে যে কোনো একটা জেন্ডারে নিয়ে আসতে হবে। হয় সবাইকে মেলে নিয়ে আসো, হয় সবাইকে ফিমেলে নিয়ে আসো, হয় সবাইকে বয়ে নিয়ে আসো। আমি একটা কাজ করি, প্রত্যেককে মেল নিয়ে আসি। ফার্স্ট অফ অল আমার একজন মেল বলে দিয়েছে, ওকে। এবার দেখো এখানে কি বলছে, একজন পুরুষ একজন মহিলা। এবার দেখো দুজন মহিলা সমান যদি একজন পুরুষ হয়, কি বললাম, দুজন মহিলা সমান যদি একজন পুরুষ হয়, আমাকে বলেছে একজন মহিলা, তাহলে একজন মহিলা সমান কত হবে, 1/2 মেল। ঠিক আছে, প্লাস 1/2, সব মেল করছি। এবার বোঝো তিনজন বালক সমান যদি হয় একজন লোক বা একজন ম্যান, তাহলে একজন বালক সমান কত হবে, 1/3। তো এখানে সিম্পল লিখে দাও 1/3 হয়ে গেল। এবার এই সব কটাকে যোগ করো, কত আসবে গো, এখানে আসবে 6, এখানে উপরে আসবে 6 প্লাস অফ 3 প্লাস অফ 2 মানে 11/6 আসলো। ক্লিয়ার আছে অবধি? এইবার বোঝো, খুব ভালো করে বুঝতে হবে। হ্যাঁ, আমাকে বলছে এই 11/6 বা এরা সবাই একসাথে, ঠিক আছে, এরা সবাই একসাথে ওই সেম কাজ কতদিনে করবে। তাহলে একটা পুরুষ 121 দিনে যে কাজ করতে পারে 11/6টা পুরুষ কত দিনে করবে, এটা আমাকে ফাইন্ড আউট করতে বলেছে। জাস্ট কি করো 1 গুণিতক 121 গুণ 6/11, এখান থেকে কেটে দাও, 11 আসবে, 6 11 66 আসবে। কোথায় আছে অপশন, অপশন সি তে রয়েছে। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট প্রশ্ন, পরবর্তী প্রশ্ন বলছে 480 টাকায় একটি দ্রব্য বিক্রি করে 20% ক্ষতি হয়ে গেছে, কত টাকায় বিক্রি করলে 20% লাভ করতো। খুব সিম্পল একটা অঙ্ক, কোনো ঝামেলা নেই। দেখো জিনিসটার দাম ছিল 100%, 20% ক্ষতি হয়ে গেছে মানে 80%-এ এসে ঠেকেছে এখন। ঠিক আছে, ক্ষতি হয়েছে 20%। ওকে, তো দেখো ভালো করে বুঝবে, আমাকে এই দামটা বলে দিয়েছে, এই যে বিক্রি মূল্য বলে দিয়েছে, এটা তো হয় ক্রয় মূল্য, এটা সিপি হয় গো, এটা এসপি হয়। তাহলে আমাকে বলেছে বিক্রি মূল্য, আমাকে বলে দিয়েছে 480 টাকা, আমাকে এই এসপি বলে দিয়েছে 480, তাহলে সিপি বের করতে হবে। মানে কি করতে হবে, 100 উপরে লিখতে হবে, নিচে 80 লিখতে হবে। ক্লিয়ার? এইবার পরবর্তী সময় বলেছে আমাকে যে 100 টাকা সিপি হলে 100 মানে 20% লাভ করতে হবে 120 টাকা। এইবার দেখো ভালো করে, এই যে জিনিসটা আমি এই যে এখানে যে সম্পর্কটা তৈরি করেছি, এটা কি বেরোবে, আমার ক্রয় মূল্য বেরোবে। ক্রয় মূল্যের সঙ্গে যদি এই ক্রয় মূল্য আমাকে দিয়ে দিয়েছে, আমাকে বের করতে হবে এবার বিক্রি মূল্য, তো সিম্পল 120 টাকা উপরে লিখে দাও, যেটাকে বের করতে হয় ওটাকে উপরে লিখতে হয়। ঠিক আছে, এই 100 কেটে দাও, এখান থেকে কেটে দাও, এখান থেকে কাটলে 6 60, তো 60 দিয়ে হলে কত, 702। এইটা কোথায় গেল, অপশন এ ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন বলছে দেখো 60 লিটার দুধ পূর্ণ বা দুধের পাত্র রয়েছে, সেখান থেকে 10 লিটার দুধ তুলে 10 লিটার জল মিশিয়ে দিয়েছে। ওকে, আবার 10 লিটার তুললো এবং 10 লিটার মিশালো, ওই পদ্ধতি আরো একবার করলো। তাহলে এবার টোটাল তুমি বুঝতে হবে যে টোটাল কতবার হলো গো। টোটাল হলো দেখো ফার্স্ট মানে এখানে একবার হলো, ওকে, এখানে একবার হলো এবং এখানে একবার হলো, টোটাল 3বার হয়েছে। এই অঙ্ক করার জন্য একটা সিম্পল ফর্মুলা বলে দেবো। প্রথমে যেটা মোট রয়েছে 60, ওকে, গুণিতক 1 মাইনাস কি করবো, যতটা তুলে নিয়েছি, কত তুলেছি আমি, 10 তুলেছি, কত থেকে তুলেছি, 60 থেকে তুলেছি, কতবার তুলেছি, 3বার তুলেছি। ক্লিয়ার হয়ে গেছে, চলো 60 গুণ, এটা কি বেরোবে জানো, এটা বেরোবে মোট দুধ, মানে মোট দুধ কত থাকলো, মোট দুধ আর কত থাকলো এটা বেরোবে। ওকে, এখান থেকে যদি আমি করি তাহলে এখানে 60, উপরেও 60 আসবে, 10 আসবে, ঠিক আছে, আর এ কিউব হয়ে যাবে, মানে এখানে আসবে 60 গুণিতক 50/60। এখান থেকে তুমি কি করতে পারো, এই শূন্যটা আর এই শূন্যটা তুমি তুলে দিতে পারো। হ্যাঁ, তাহলে এর কিউব চলে আসবে। ওকে, তো এখান থেকে যদি আবার করি 60 গুণ 125 আসবে এখানটা নাকি, হ্যাঁ, আর এখানে আসবে কত, 216। ওকে, আবার তুমি দেখো এখান থেকে যদি কাটাকুটি করি আমি, তাহলে 3 6 18, 6 6 36, 6 দিয়ে কাটলে 10 আসবে, আবার 2 দিয়ে কাটো 18 আসবে, 2 দিয়ে কাটলে এখানে 5 আসবে, 5 ইতে 625/18। এটা কি হলো, এটা হচ্ছে মোট দুধ এখন রয়েছে। আর ওকে, কি হয়েছে, মোট দুধ এখন রয়েছে। আমায় কি করতে বলেছে, আমায় বলেছে দুধ এবং জলের অনুপাত। তাহলে দুধ আমি বের করে ফেললাম, মোট রয়েছে 60 লিটার একটা মিশ্রণ, যেখান থেকে 625/18 হচ্ছে দুধ, তাহলে বাকিটা জল, তো সিম্পল এখানে 18, 6 8 কত হয় বলো, 6 8 108, তাই তো নাকি, মাইনাস অফ এখানে যদি 18 করি 625। আচ্ছা এখানে একটা শূন্য হবে, আরেকটা সরি। ওকে, তো এইটা যদি আমি ক্যালকুলেশন করি কত আসবে বলো, এখানে আসবে 5 আর 3 আসবে, মানে এখানে আবার 5 আসবে, 7 আসবে, এখানে 3 আসবে, তাহলে 355। ক্লিয়ার আছে, 355/18, আর এখানে রয়েছে কত বলো, 618। দেখো
কি বলছে, দুধ এবং জল। দুধ আমি এই যে 618 মানে 625/18, জল পেয়ে গেলাম 355/18, 625/18 ইস্টু 355/18। এই 18 তুলে দাও, 5 দিয়ে কাটো, 5 7 35 হবে। আচ্ছা এখানটা কিছু একটা, আচ্ছা এখানটা ভালো করে দেখি, আমি এই যোগটা ভুল হয়ে গেছে, সরি। আচ্ছা 5 আর কত 10, 5 দিলে হাতে 3 থাকবে, এখানে ধরো 3 হয়ে গেল, 3 আর কত দিলে হবে, 5 দিলে, ঠিক আছে। আর এখানটা আচ্ছা 6 আর কত দিলে, এখানে 10 মানে 4 দিলে হবে, এখানটা 455, এখানে 455, 455 যদি হয় তাহলে এখানে 5 দিয়ে কাটি আমি, 5 9 45, 5 একে 5, 5 দিয়ে কাটলে 5 125, তাহলে 125:91 কোথায় আছে অপশন, অপশন এ তে রয়েছে। ক্লিয়ার হয়েছে? এই ফর্মুলাটা মনে রাখবে, এই ফর্মুলাটা মনে রাখবে, হ্যাঁ, তাহলে কিন্তু এই অঙ্কগুলো হয়ে যাবে। টোটাল গুণিতক 1 মাইনাস যতটা তুলে নিলাম, যতটা থেকে তুলে নিলাম এবং কতবার তুললাম। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন। পরবর্তী প্রশ্নের দিকে চলে যাব আমরা। একটি পরীক্ষায় 70% পরীক্ষার্থী ইংরেজিতে এবং 80% অঙ্কে পাস করছে, কিন্তু 10% উভয় বিষয়ে ফেল করছে। যদি 144 জন উভয় বিষয়ে পাস করে থাকে তবে মোট পরীক্ষার্থী কত আছে? ভালো করে বোঝো, পাস করেছে কিন্তু 70% এবং কত না 80%, তাহলে ফেল করবে অবভিয়াসলি এখান থেকে 30% এবং 20%, টোটাল তো 100% হয়। বোঝো ভালো করে, এটা এটা কিসে ফেল করেছে গো, এটা ফেল করেছে ইংরেজিতে, এটা কিসে ফেল করেছে, এটা ফেল করেছে কিন্তু অঙ্কে, ম্যাথামেটিক্স, বাট উভয় বিষয়ে আবার 10% ফেল করে গেছে। ভালো করে বুঝবে, এই যে 10%টা রয়েছে না, এই 10% কিন্তু এই 30-এর মধ্যেও আছে, 20-এর মধ্যেও আছে। তাহলে র জিনিসটা যদি বের করতে হয় তাহলে বোঝো, 30-এর থেকে যদি আমি 10 বাদ দিয়ে দিই তাহলে এই 20% স্টুডেন্ট শুধু অঙ্কতে ফেল করেছে, এই কিন্তু আর উভয় নেই, শুধু অঙ্ক। আবার সেম ভাবে এই দিকটা এই 20 থেকে যদি আমি 10 বিয়োগ করে এখানে 10 আনি, এই 10 কিন্তু শুধুমাত্র ম্যাথে ফেল করেছে। বুঝতে পেরেছো? তাহলে বুঝো, ফেল করা ক্যান্ডিডেট গুলো ধরি এবার। 20% ইংরেজি, 10% অঙ্ক এবং 10% উভয়, টোটাল হয়ে গেল 40%। ওকে, কি বলেছে এবার দেখো, যদি 144 জন কি আছে না উভয় বিষয়ে পাস করেছে, তো যদি 40% ফেল করে থাকে অবভিয়াসলি 60% পাস করেছে। এবার এই 60% এর ভ্যালুই আমায় বলে দিয়েছে 144, একের ভ্যালু 144/60 আমায় কি বলেছে, তবে মোট পরীক্ষার্থী মানে 100%। ক্লিয়ার আছে? চলো 6 দিয়ে যদি কাটি আমি, 6 দুগুণে 12, 4 6 24, কত আসলো এখানটায় 240। কোথায় আছে? অপশন বি তে। ঠিক আছে? দেখো আজকের ক্লাসটা যদি কেউ বুঝতে না পারো, আজকের অঙ্কগুলো যদি কেউ বুঝতে না পারো, প্রত্যেককে বলবো যে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে তোমার কোথায় সমস্যা, ফিডব্যাক গুলো দেবে। ফিডব্যাক করতে আমি প্রত্যেকটা ভিডিওর কমেন্ট সেকশন গুলো পড়ি, বিশ্বাস করো আমি ফিডব্যাক করতে ভালোও লাগে এবং পরের দিন তোমাদের জন্য সেই অঙ্কটাই নিয়ে আসতে পারি, তাই ফিডব্যাক করবে। ওকে, পরবর্তী বলছে একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের 1/4 অংশ। বুঝতে পেরেছো? যদি বর্গক্ষেত্রের পরিসীমা 144, এবার ভালো করে বুঝতে হবে, এখানে বর্গক্ষেত্রের পরিসীমা কত আছে না 44। এবার আমাকে বলেছে একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের কি আছে 4/1 এই 4/1 হচ্ছে 44। তাহলে এবার আয়তক্ষেত্রের পরিসীমা কত হবে গো, ভালো করে বুঝতে হবে। যদি 4/1 44 হয় তাহলে 4 ভাগ কত, 4 4 16, 6 হাতে 1, 4 4 16 17, 176। এটা হয়ে গেল আয়তক্ষেত্রের কি না পরিসীমা। ওকে, এবার ভালো করে বুঝো, বর্গক্ষেত্রের পরিসীমার ফর্মুলা আমরা কি জানি, 4 ইন্টু বাহু। এই 4 ইন্টু বাহু সমান আমাকে বলে দিয়েছিল 44, তাহলে আমাকে বাহু বের করতে হবে। বাহু সমান কত, 11, বাহু সমান 11, তাহলে আমি এখানটা লিখতে পারবো যে বাহু ইকুয়াল টু 11। ঠিক আছে, এবার অপর দিকে দেখবো, আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র আমরা কি জানি, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, জানি আমরা এটা। এইখান থেকে দেখো দৈর্ঘ্য তোমাকে বলে দিয়েছে 51 সেন্টিমিটার, এই যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, সিম্পল তুমি এখানে 51টা বসিয়ে দাও এবং এইটা হচ্ছে পরিসীমা, টোটাল পরিসীমা 176। ওকে, তো এইখান থেকে তোমাকে ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, দেখবে ভালো করে বুঝবে, এখান থেকে যদি করো তাহলে আসবে কত, 2 একে 2, 5 দুগুণে 10, প্লাস অফ 2 প্রস্থ, ঠিক আছে, ইকুয়াল টু 176। এই দুটোকে যদি বিয়োগ করে দাও এখানে আসবে কিন্তু 74, এটা কিসে আসবে 2 প্রস্থর, তাহলে একটা প্রস্থ বা শুধু প্রস্থ কত আসবে না, এটা 37। এবার বুঝবে কি চেয়েছে লাস্টে, আয়তক্ষেত্রের প্রস্থ চেয়েছে, আয়তক্ষেত্রের বাহু চেয়েছে। আচ্ছা আয়তক্ষেত্রের প্রস্থ আমি পেয়ে গেছি 37, আয়তক্ষেত্রের প্রস্থ, এবং দেখো বর্গক্ষেত্রের বাহু আমি পেয়ে গেছি 11, এই দুটোর পার্থক্য চেয়েছে। 37 মাইনাস 11 কত আসবে গো, 26। কোথায় আছে, অপশন সি তে। বলো কঠিন ছিল? ধরে ধরে যদি অঙ্ক করা হয় কোনো অঙ্ক কঠিন না। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। পরবর্তী প্রশ্ন দিকে যাবো আমরা। বলছে 150 মিটার দীর্ঘ একটি ট্রেন বিপরীত দিক থেকে এগিয়ে আসা 100 মিটার দীর্ঘ একটি ট্রেন তাকে 10 সেকেন্ডে অতিক্রম করছে।
যদি প্রথম ট্রেনের গতিবেগ 30 কিলোমিটার পার ঘন্টা হয়, দ্বিতীয় ট্রেনের গতিবেগ, ভালো করে বুঝবে, এরকম এরকম কি বলেছিলাম, যখন এরা এইরকম এরকম আসবে তখন পরস্পরে কি হবে, রিলেটিভ স্পিড হবে, রিলেটিভ স্পিড হবে। এখানে বোঝো 30 কিলোমিটার একটা দিয়ে দিয়েছে, তাহলে 30 কিলোমিটার আর আরেকটার যদি গতিবেগ আমি পাই, তখন যেটা পাই সেটা হয় আমার কি না, রিলেটিভ স্পিড। কি হয়, রিলেটিভ স্পিড। ঠিক বলেছি আমি, দুটোকে যোগ করতে হয় বলে দিয়েছি আগে। এবার বুঝবো, দেখো টোটাল যে দূরত্ব সেটা হচ্ছে কি, এই একটা ট্রেন, ওকে, আর একটা এই ট্রেন, তো এই যে দূরত্ব, এই টোটাল দূরত্বটাই হচ্ছে আমার মোট দূরত্ব দুটো ট্রেনের। 150 মিটার প্লাস 100 মিটার, টোটাল দূরত্ব হয়ে গেল কত, 250 মিটার। ক্লিয়ার আছে? এবার বুঝবে এই 250 মিটার অতিক্রম করছে কত, 10 সেকেন্ডে। গতিবেগের ফর্মুলা আমরা কি জানি গো, গতিবেগ সময় মোট দূরত্ব বাই টাইম। মোট দূরত্ব হচ্ছে 250, টাইম হচ্ছে 10, চলে আসলো 25। এটা কিসে আসলো গো, মিটার পার সেকেন্ডে। এখানে কি আছে গো, কিলোমিটার পার ঘন্টাতে। এটাকে সিম্পল কিলোমিটার পার ঘন্টায় নেওয়ার জন্য 18/5 দিয়ে গুণ করে দাও। 5 5 25, 5 আর সঙ্গে কত হলো গো, 9 কিলোমিটার পার আওয়ার। এবার বোঝো এই 90 কিলোমিটার পার আওয়ারটা কি গো, এইটা কিন্তু আমার এই যে আরএসটা, রিলেটিভ স্পিড। বুঝতে পেরে গেছো? এবার দেখবো রিলেটিভ স্পিড কি করে হয়, প্রথম ট্রেনের গতিবেগ প্লাস দ্বিতীয় ট্রেনের গতিবেগ ইকুয়াল টু হয়ে যায় রিলেটিভ স্পিড, যেটা 90। তাহলে আমাকে দ্বিতীয় ট্রেনের গতিবেগ চেয়েছে, এই যে, তাহলে দ্বিতীয় ট্রেনের গতিবেগ কত, এক্স এর ভ্যালু কি হবে, জাস্ট 90 মাইনাস অফ 30। কত আসলো এখানটা, 60। বলো ক্লিয়ার আছে এভরিওয়ান? এভরিওয়ান ক্লিয়ার, ইয়েস অর নো কমেন্ট সেকশনে জানাতে হবে। হ্যাঁ, চলো, ক্লাসটা ভালো লাগলে প্রত্যেককে বলবো একটা করে লাইক করতে হবে ক্লাসে, এবং শেয়ার করবে যেন অনেক স্টুডেন্ট আমাদের এই ক্লাসগুলো দেখতে পারে। কেমন? চলো নেক্সট প্রশ্ন, একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত 2:1। বুঝতে পেরে গেছো? ওই মিশ্রণে 4 লিটার দুধ মেশালে দুধ ও জলের নতুন অনুপাত হয়ে যাবে 11:5। প্রথম মিশ্রণের পরিমাণ, মানে প্রথমে মিশ্রণের পরিমাণ কত ছিল, এটা আমাকে বের করতে হবে। ওকে, চলো বুঝবে, 2:1 ছিল। এরপরে কি করলো, 4 লিটার দুধ মিশিয়েছে, মেশানোর পর অনুপাতটা হয়ে গেছে 11:5। এটা আছে দুধ, এটা আছে জল। কিন্তু তুমি ভালো করে দেখো, ভালো করে বুঝবে। হ্যাঁ, দুধ মিশিয়েছি, ঠিক আছে, মানলাম তাহলে দুধের অনুপাত চেঞ্জ হলো, বাট জলের অনুপাত কেন চেঞ্জ হবে, জল তো আমি কিছু করিনি। তো যখন এই রকম জিনিস দেখতে পাবে যে যেটা চাইছি না তবুও চেঞ্জ হয়ে গেছে, তখন সিম্পল তোমাকে একটা কাজ করতে হবে, যাদের চেঞ্জ হয়েছে তাদেরকে ইকুয়াল করতে হবে। জল চেঞ্জ হয়েছে তাই জলকে ইকুয়াল কি করে করবো, ওপরে 5 দিয়ে গুণ করবো, নিচে 1 দিয়ে। কেন, এই 5 দিয়ে ওপরে গুণ, এই 1 দিয়ে নিচে গুণ। ক্লিয়ার? তো এবার টোটালটা দেখো, 5 দুগুণে 10, 5 একে 5, 11 কে 11, 5 একে 5। জলটা কি হলো বলো, জলটা ইকুয়াল হলো? প্রত্যেকে বলো হ্যাঁ কি না, হলো হলো। এইবার বুঝবে এই এক অনুপাত চেঞ্জ কেন হয়েছে, কারণ স্যার আপনি 4 লিটার দুধ মিশিয়েছেন। এক অনুপাত চেঞ্জ হয়েছে কারণ আমি 4 লিটার দুধ মিশিয়েছি। আমাকে বলছে প্রথমে মিশ্রণের পরিমাণ কত ছিল, প্রথমে মিশ্রণ কত আছে, 10 আর 5 15। ওকে, তো একের ভ্যালু যদি 4 হয়, 15 ভ্যালু কত হবে, 4 15 60। 60 লিটার ছিল মোট মিশ্রণ। কোথায়, অপশন ডি। ঠিক আছে এভরিওয়ান, চলো পরবর্তী প্রশ্ন। বলছে দেখো, পি ও কিউ এর সাপ্তাহিক যে আয় সেটা 7:11 রয়েছে এবং ব্যয়ের অনুপাত রয়েছে 3:5। যদি উভয়ে সপ্তাহে কি করছে না, 300 টাকা করে সঞ্চয় করে, তবে তাদের সে সাপ্তাহিক আয়ের সমষ্টিগত আমায় ফাইন্ড আউট করতে হবে। ঠিক আছে, ভালো করে বুঝবে। এবার দেখো, সপ্তাহে সে আয় করছে 7x টাকা। ঠিক আছে, এখান থেকে ভালো করে বুঝতে হবে। হ্যাঁ, আচ্ছা এক সেকেন্ড দাঁড়াও, আমি একটা জিনিসটা একটু বুঝে নিই জিনিসটা। হ্যাঁ, তো এখানে 7x রয়েছে এখানটা, ঠিক আছে। আচ্ছা, ব্যয়ের অনুপাত এত রয়েছে এবং সঞ্চয়, ঠিক আছে, ঠিক আছে, বোঝো ভালো করে। এই যে ব্যয়টা রয়েছে, আগে আমরা ব্যয় দিয়ে কাজ করব। আচ্ছা, এই যে ব্যয় রয়েছে না, 3x আর 5x, এই দুটো হচ্ছে ব্যয়। এই ব্যয়ের সাথে যদি আমি সঞ্চয়কে যোগ করি, ধরে নাও তুমি 5 টাকা খরচ করছো এবং 10 টাকা করে জমাচ্ছ, তার মানে তো তোমার 15 টাকা ইনকাম। বুঝতে পেরেছো? তাহলে এই ব্যয়ের সাথে যদি আমি সঞ্চয়কে যোগ করে দিই, তাহলে কি পাবো, তাহলে স্যার আপনি না পাবেন হচ্ছে আয় কত, 7/11। ক্লিয়ার হয়েছে? 3 11 33x প্লাস অফ 3300। এখানে 5 7 35x প্লাস অফ 3 7 2100 হয়ে গেছে। আচ্ছা, 33x মাইনাস অফ 35x, এখানে কত আছে, 2100 মাইনাস অফ 3300, এখানে আসলে কত, 2x। এখানে কত আসবে গো, 2100 আর 3300 যদি করা হয় তাহলে 1200 আসবে নাকি, 1200। তো x এর ভ্যালু অবভিয়াসলি আসলে এখানে 600। x এর ভ্যালু যখন 600, 2x এর ভ্যালু 600, x এর ভ্যালু আসবে কত, 300 নাকি। না না, কিছু একটা গোলমাল হয়েছে এখানে, দাঁড়াও, এখানে কিছু তো একটা সমস্যা হয়েছে। আচ্ছা, আবার একবার আমরা ট্রাই করি জিনিসটা করার। ব্যয় ছিল, ব্যয়ের সাথে আমরা সঞ্চয়কে যোগ করলাম, তাহলে আয় পেয়ে গেলাম। ঠিক করেছি এটা আমরা, এই অবধি ঠিক আছে। এবার দেখবো 3 11 33x, 3 11 3300, ঠিক আছে। 5 7 35x,
3 7 2100, ঠিক আছে। আচ্ছা এবার এখানটা কি করব আমরা, ভালো করে দেখি আমরা, এখানে 33x নিলাম, এখান থেকে এদিকে চলে আসলো, এটা -35x হলো, ঠিক আছে। ইকুয়াল টু কি হলো না 21x থেকে গেল এবং এইটা ওদিকে গিয়ে বিয়োগ হয়ে গেল, ঠিক করেছি। এবার এই দুটোকে যখন বিয়োগ করব তখন আসবে 1200, ঠিক আছে। 3000, হ্যাঁ তো 1200ই আসছে, ঠিকই আছে। তো এইটাকে যখন করব তাহলে 2x আসছে, x এর ভ্যালু তাহলে যদি হয় 600 টাকা, তাহলে x এর ভ্যালু আমার 600 টাকা হলো, ঠিক থাক, x এর ভ্যালু 600 টাকা। এইবার ভালো করে বুঝতে হবে আমাকে, হ্যাঁ আমাকে সঞ্চয় চেয়েছে নাকি, সঞ্চয় চেয়েছে তো, আচ্ছা ঠিক আছে। এবার দেখি তাহলে চলো, এবার এই x এর জায়গায়, আচ্ছা এখানে x এর ভ্যালু হবে, এটা 2x হবে না, x এর ভ্যালু হচ্ছে 600 টাকা হলো। এবার দেখো 3 গুণ কত আছে 600 প্লাস অফ 300, ঠিক আছে, এখানটা 318 2100, তাহলে এটা চলে আসলো টোটাল 2100। আবার নিচে দেখো 5 গুণ কত 600 প্লাস অফ কি হলো না 300, কত আসলো 3300। এই দুটোকে করলে কত আসবে দেখি, 4 5 5400। চলো 5400, এটাই রাইট অ্যান্সার। কোথায় আছে, অপশন এ তে রয়েছে 5400। বুঝতে পেরেছো কি করলাম আমরা, জাস্ট x এর জায়গায় x এর ভ্যালুটা পরে বসিয়ে দিলাম, হয়ে গেল অঙ্কই, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন, নেক্সট প্রশ্ন দিকে যাব। একটি অংশীদারি ব্যবসায় 3 বন্ধুর মূলধনের অনুপাত 2:3:4 এবং তাদের লাভ্যাংশের অনুপাত 5:4:3 হলে মূলধনের নিয়োজিত সময়। খুবই একটা সিম্পল একটা অঙ্ক, কোনো ঝামেলা কিছু নেই এখানটায়, হ্যাঁ। আচ্ছা সময়ে যখন বের করতে হয় যে নিয়োজিত সময় কি করে বের করতে হয়, লাভ বাই কত না নিয়োগ নাকি, এখানে কি দেওয়া আছে মূলধন, আচ্ছা নিয়োগ মূলধন করে দাও, মূলধন, ওকে। আচ্ছা তো আমাকে সময়টাই চেয়েছে, আচ্ছা লাভ কত করেছে প্রথমবার 5 করেছে, আচ্ছা মূলধন কত দিয়েছিল প্রথমবার 2 দিয়েছিল, ওকে। পরের বার 4 লাভ করেছে, 3 মূলধন দিয়েছে, পরের বার কি করেছে 3 লাভ করেছে, 4 মূলধন দিয়েছিল, ঠিক আছে। এইবার কাজ হচ্ছে এই নিচের সব কটাকে সরাতে হবে আমাকে, কি করে সরাবো, এটাকে লসাগু হবে, 2 3 4 এর লসাগু আসে 12, প্রত্যেকটার সঙ্গে 12 গুণ করবে, এখানে 12, এখানে 12 গুণ, এখানেও 12 গুণ। দেখো এখানে আসবে কত, তাহলে প্রথমবার 30, এখান থেকে কাটলে হবে না, এই 6 আর 5 6 30 আসছে, এখান থেকে 4 16 আসছে, এখান থেকে কাটলে 3 আসছে 9। তো কি আসলো ফাইনালি উত্তর আসলো আমার 30 16 9, কোথায় আছে অপশন এ তে, বলো ঠিক আছে। নেক্সট প্রশ্ন বলছে একটি বই বি কে 10% লাভে, ভালো করে বুঝবে, প্রথমে 10% লাভে দিয়েছে বইটা এবং কি করছে বি আবার বইটাকে সি কে 15% ক্ষতিতে দিচ্ছে, 15% ক্ষতিতে দিচ্ছে, দিয়ে কি আছে 374 টাকায় টোটাল বিক্রি হচ্ছে। আমাকে বলছে যে এই যে লোকটা এই যে কিনেছিল না, এইখানটায় কিনেছিল এ প্রথমে, সেটা ফাইন্ড আউট করো। এটা করার জন্য সিম্পল প্রসেস রিভার্স ক্যালকুলেশন, কি করে করতে হবে দেখে নাও। তাহলে কি করে করবো, রিভার্স ক্যালকুলেশন করতে হবে, কেমন করে দেখো 374, প্রথম কেসে দেখবো আমি কি আছে 15% ক্ষতি, উপরে লিখে দেবে 100, নিচে লিখে দেবে কত 85, হয়ে গেল। দ্বিতীয় ক্ষেত্রে দেখো 10% লাভ, তাহলে উপরে লিখে দেবো আমি 100, নিচে লিখে দেবো 110। এবার কাটাকুটি করতে হবে সিম্পল, এখান থেকে কেটে দাও, 11 দিয়ে এটা কাটলে হবে 3 × 3 4 × 44, 17 দিয়ে কাটো 2 আসবে 5 আসবে, এখান থেকে এটা কাটো 20 আসবে, তাহলে কি পেলাম আমি ফাইনালি 2 × 20 × 10 কত আসবে 20 × 2 = 40 400, দ্যাট ইজ দ্য ফাইনাল অ্যান্সার, অপশন এ, ঠিক আছে। আশা করছি আজকে ক্লাসটা তোমাদের ভালো লেগেছে এবং বুঝতে পেরেছো। যারা যারা চাইছো আমাদের পেড ব্যাচে যুক্ত হয়ে এবার একটা কিন্তু ড্রেস তোমাকে নিতে হবে, অবশ্যই কিন্তু 95% কমনের জন্য অবশ্যই আমাদের ব্যাচে যুক্ত হবে, যেখানে অধ্যায় ভিত্তিক প্রিলি থেকে মেন্স ক্লাস করানো হবে, ওয়ান টাইম পেমেন্ট রয়েছে একদম স্বল্প মূল্যে। জাস্ট হোয়াটসঅ্যাপ করে নেবে 7029603518, এই নাম্বার তোমার হোয়াটসঅ্যাপ করে না বলবে আমি WP এর ব্যাচে যুক্ত হবো, ঠিক আছে, তোমাকে যুক্ত করিয়ে নেওয়া হবে। কেপি প্রিলিতেও এর আগেরবার কমন দিয়েছি, এবারও কিন্তু গ্যারেন্টি থাকছে কমন দেওয়া হবে, কেমন। চলো এছাড়াও আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে, সেখানে যদি তোমরা জয়েন করতে পারো, ভেরিফাইড তোমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেখানে যুক্ত হতে পারো, ফ্রি পিডিএফ গুলো পেয়ে যাবে, সাপ্তাহিক মক টেস্ট পাবে, কারেন্ট অ্যাফেয়ার্স পাবে। টেলিগ্রামে গিয়ে তোমরা সার্চ করতে পারো বেঙ্গলি নলেজ একাডেমি বলে, তাহলে কিন্তু চলে আসবে, সেখানে জয়েন করতে পারো, অথবা ডেসক্রিপশনে লিংক রয়েছে আমাদের বেঙ্গলি নলেজ একাডেমি, সেখানে কেউ যুক্ত হতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসের সঙ্গে, অবশ্যই ফিডব্যাকটা প্রত্যেক কমেন্ট সেকশনে জানিয়ে যাবে।